দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবের হোসেন চৌধুরীকে কোন মামলায় আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তা এখনও জানানো হয়নি। সাবের হোসেন চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1996 সালে আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন ও পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী। এছাড়াও সাবের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির চেয়ারম্যানও ছিলেন। ভারতীয় অনুপ্রবেশের সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। রোববার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। রোববার রাতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়। 2008, 2014 ও 2018 সালের নির্বাচনে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শাকিল হোসেনকে অবৈধ অস্ত্র সহ গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। রোববার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির বাসায় অভিযানে একটি রিভলভার পিস্তল, এক রাউন্ড রিভলভারের গুলি ও গুলির খোসা, চাপাতি ও বড় ছোড়া ও রামদা উদ্ধার করা হয়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মোহাম্মদ শাকিল হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিলের ওপর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি করে। আসামির বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইন নিয়মিত একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার শাকিলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন, তাকে গত রাত্রে আমরা আনুমানিক 9:30টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারীবাগ মুক্তার হোসেন রোডের মধুবাজার এলাকার মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। সেই সংবাদ পেয়ে আমাদের হাজারীবাগ থানা পুলিশ রাত অনুমান 10টার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার 3য় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার, একটি পিস্তল এবং 2টি গুলির খোসা উদ্ধার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এই আমলাকে রিমান্ড দেন বিচারক। গত বছরের 18 অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশে নিহত হন যুবদল নেতা শামীম। রোববার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকেও 7 দিনের রিমান্ড দেন বিচারক। রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর দমন পীড়ন চালিয়েছেন আসামিরা। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা বলেন যে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা। এখন এই হত্যার সঙ্গে আর কারা জড়িত আছে এবং কিভাবে এই শামীমকে হত্যা করা হলো এবং এই হত্যার পিছনে কাদের ইন্ধন আছে এবং কাদের সহযোগিতা আছে, এই বিষয়গুলিকে আরও অধিকতর তদন্ত করা প্রয়োজন। 10 দিন তার জন্য রিমান্ড প্রার্থনা করা হয়। পাশাপাশি তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর, উভয় পক্ষে শুনানি পর তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের ৭ সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রোববার অর্থ পাচার প্রতিরোধ আইন 2012 এর আওতায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই নির্দেশ দিয়েছে। এদিন ব্যাংকগুলোর বসুন্ধরা গ্রুপের ৮ পরিচালকের ব্যক্তিগত ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত রাখার নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে। পরিবারের অন্য 7 সদস্য হলেন আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং তার 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌস সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। রোববার বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন করে কথা জানান তিনি। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে দেশ জুড়ে পুলিশের পাশাপাশি সেনা, বিমান ও নৌবাহিনী নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া প্রশাসনের কাছে 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবছর পূজা উদযাপনে নিরাপত্তার ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে। বিগত দিনে মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। নিরাপত্তা ঝুঁকি নাই, পূজা এবার নির্বিঘ্নে হবে। এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, পূজা এবার নির্বিঘ্নে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি। 1.5 বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। সময় পেলে পুলিশ বিভাগের সংস্কারের ওয়েবসাইট তৈরি করে জনসাধারণেরও মতামত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে, সেখানে এটা আধুনিকরণ করা উচিত। সোসাইটি হলো আমাদের 1 নম্বর, তারপর হলো মিডিয়া, বোধ প্রিন্ট মিডিয়া এবং আপনার ইলেকট্রনিক মিডিয়া, তারপরে হলো জনসাধারণ, তারপরে এমনকি যারা ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, ছাত্র, তাদের সঙ্গে আমরা বসবো, তাদের কাছ থেকেও মতামত দিব। শিক্ষিত লোক যেখানে আছে, দেখলাম ইন্টেলিজেন্স নিয়ে যেখানে আছে, আমরা মোটামুটি বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা করবো। আর ফাইনালি হয়তো চেষ্টা করব, আমরা চিন্তা করছি সময় পারমিট করলে আমরা একটা ওয়েবসাইটও দিব, যে যাতে জনসাধারণ তাদের মতামত দিতে পারে, আমাদেরকে এমনি ইন্টারনেটও পাঠাতে পারে, আমাদেরকে লিখিতভাবে জানাতে পারে। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। হ্যাঁ, সব কিছু দিব। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ ও তার পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে BFIU। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানায় থাকা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 1 মাস এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। সরকার পরিবর্তনের পর মাহবুবুল আলম হানিফ গা ঢাকা দিয়েছিলেন। কুষ্টিয়া 3 আসন থেকে 3 বার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। উজানের ঢলের সাথে ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতির অবনতি হয়, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এই অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। এদিকে নেত্রকোনার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়ারঘাট ও ধোবাউড়া উপজেলার সব প্রাথমিক, মাধ্যমিক ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। 2 দিন ধরে ঢলের জলে ভাসছে ময়মনসিংহ অঞ্চল। রাতভর ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়া অব্যাহত থাকায় অনেকেই এরই মধ্যে গবাদি পশুসহ ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। 2 উপজেলা মিলিয়ে পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লক্ষাধিক মানুষ। ভারত থেকে নেমে আসা ঢলের সাথে রাতের ভারী বৃষ্টিতে শেরপুরের নালিতাবাড়ি ও নকলা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তবে কিছুটা উন্নতি হয়েছে ঝিনাইগাতি উপজেলার বন্যা পরিস্থিতির। 3 উপজেলা মিলিয়ে পানিবন্দী 20,000
হাজারের বেশি মানুষ পানিতে তলিয়েছে অন্তত 37,000 হেক্টর জমির বিভিন্ন ফসল ও সবজির ক্ষেত। এছাড়া বেড়েছে নেত্রকোনার কংস ও সোমেশ্বরী নদীর পানি। জেলার 3 উপজেলায় প্রায় 50,000 মানুষ পানিবন্দী। বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা স্থানীয়দের। বন্যার পানিতে নলকূপ ডুবে যাওয়ায় বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমারও অবস্থা ভালো না, বাইরে ঘরে পানি গড়দলি থাকা জীবিত লয়ে রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই। আর আমরা নৌকা লাগে আসতে পারতাছি না, খুব কষ্টের মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই, পানি কাঞ্জি নাই, কারেন্ট নাই, কিছুই নাই। আমরা মানুষ কি কষ্টের মধ্যে আছে, স্কুল করা একটা শুরু, এটার মধ্যে তো জায়গা হইতেছে না। 3 দিন ধরে না খাওয়া অবস্থায় আছি আর কি, গ্যাস গোস নাই ঠিক মতনে, বাইরে ঘরে পানি। আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের 3 জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণে পর্যটকদের বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বান্দরবান জেলা ছাড়াও রাঙ্গামাটি ও খাগড়াছড়ি একই সময় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় পার্বত্য অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বান্দরবানের হোটেল মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হয় ক্ষতির মুখে পড়েছে এসব অঞ্চলের পর্যটন খাত। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর 200 পরিবারের 600 মানুষকে বস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। জামা কাপড়, শাড়ি, জায়নামাজ সহ জরুরি পণ্য দেওয়া হয়েছে। রোববার সকালে পরশুরাম ও ফুলগাজী উপজেলার 200 পরিবারের 600 মানুষের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লার রেঞ্জ কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর 5 আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ জানে আলম সুফিয়ান, ফেনী জেলা কমান্ডার মোহাম্মদ হেলাল উদ্দিন সহ আনসার ও ভিডিপির কর্মকর্তা সদস্যরা। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া 3 উপজেলার বন্যা আক্রান্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটা অংশ হিসাবে আমরা আজকে বন্যা আক্রান্ত সাধারণ জনগণের কাছে দাঁড়িয়ে তাদেরকে নতুন আমরা বস্ত্র সামগ্রী বিতরণ করছি। আমরা এই পরশুরাম উপজেলা 100 জন অর্থাৎ 100টা ফ্যামিলিকে 100টা পরিবারকে দিচ্ছি, ফুলগাজী উপজেলা 100টা পরিবারকে দিচ্ছি, ছাগলনাইয়া উপজেলাতে 100টা পরিবারকে দিচ্ছি। এদিকে সাম্প্রতিক পূর্বাঞ্চলের বন্যায় প্রায় 14,500 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। তাদের গবেষণা বলছে সবচেয়ে বেশি নোয়াখালীতে ক্ষতি হয়েছে 4,191 কোটি টাকা, আর খাতোয়ারি বেশি ক্ষতি হয়েছে মৎস্য আর কৃষিতে। 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের সেটাই কিন্তু, এবং এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা এটা কিন্তু জিডিপির আকারেও কম না, সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। সামাজিক সুরক্ষা সেবার আওতায় ভাতাভোগীর 43% ত্রুটিপূর্ণ, যা পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এ পর্যন্ত 105 জন শিশু নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আন্দোলনে আহত শিক্ষার্থী জনতাকে মোট 82,74,798 টাকার সেবা প্রদান করা হয়েছে আমাদের তরফ থেকে। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের 105 জনকে আমরা কালকে 50,000 করে টাকা দেব। ইউনিসেফ আমাদেরকে স্টাডি পাঠিয়েছে, হ্যাঁ 41% কি বলে টার্গেট মানে ইনক্লুশন ত্রুটিপূর্ণ, এটা তো বিশাল। ভারত সহ বিভিন্ন দেশ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ক্রস বর্ডার স্প্রেড অফ মিসইনফরমেশন সাউথ এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, হুট করেই বা কোনো একক প্রচেষ্টায় গণ অভ্যুত্থান হয়ে যায়নি, বরং তা হয়েছে বহু বছরের সম্মিলিত প্রচেষ্টায়।
ভারতের এরকম একটি নামকরা পত্রিকা আনন্দবাজার এবং ইকোনমিক টাইমস আসলে কোন উদ্দেশ্যে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হয় এটি কিন্তু আমাদের বোঝা দরকার। বাংলাদেশের এই অভ্যুত্থানকে এক ধরনের ইসলামিস্ট উগ্রবাদের সাথে মিলানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে এক ধরনের উগ্রবাদের উত্থান ঘটছে এবং তাদের হাত দিয়ে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল, যেটি একেবারেই সত্য নয়। পুরো যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে নিয়ে যে ডিসইনফরমেশন হচ্ছে, মিসইনফরমেশন হচ্ছে, সেটার বিরুদ্ধে সবাই কথা বলবেন। জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতরা অবহেলার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার সকালে যাত্রাবাড়ীতে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় প্ল্যাটফর্মটির নেতা বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত গণহত্যার বিচার নিশ্চিত করা। যাত্রাবাড়ির একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় আয়োজন করে নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে অংশগ্রহণকারীরা জানান, জুলাই বিপ্লবে এই যাত্রাবাড়িতে অন্তত 50 জন শহীদ হয়েছেন। এখানে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণহত্যার বিচার নিয়ে গড়িমসি করা যাবে না। কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর স্নিগ্ধ। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে আমলারা শহীদদের জন্য নেয়া উদ্যোগ বাধাগ্রস্ত করেছে। আহত ও শহীদ পরিবারের সদস্যরা যাতে সহজে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যে শীঘ্রই একটি হাইলাইট খোলা হবে বলেও জানান তিনি। যারা যাত্রাবাড়িতে জীবন দিয়েছেন, সারা দেশে যারা জীবন দিয়েছেন, তারা কিন্তু এমনি এমনি জীবন দেন নাই। তারা নতুন এক বাংলাদেশ চেয়েছেন বলেই তারা জীবন দিয়েছে। এখন নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের প্রথম দায়িত্ব শহীদ এবং আহতদের পরিবারকে পুনর্বাসন করা। তাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যারা খুন করেছে, যারা হুকুম দিয়েছে, যারা অস্ত্র উঁচিয়ে ধরেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আমাদের এই 2 মাসের মধ্যেই দেখা যাচ্ছে নানান রকমের বিভাজন এবং নানান ধরনের চিন্তা, দুশ্চিন্তা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের শহীদ পরিবারদের সাথে এবং আহত পরিবারদের সাথে এমন ধরনের নিষ্ক্রিয় একটা ব্যবহার করা হচ্ছে যে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিচারের আশায় এবং চিকিৎসার আশায়। এই জিনিসগুলো আমরা দেখতে চাই না। বিগত সরকারের কোনো কাপুরুষ দোষরদের নাম যেন আমার এই বীর আহত ভাইদের পাশে লেখা না হয়, সেটি নিশ্চিত করা আমার একটি বড় দায়িত্ব। এইটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটির জন্যই আমরা একটু কিছুটা সমস্যা ফেস করতেছি। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024 উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর কনফারেন্স হলে এক অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র শ্রমিক জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান। এ সময় গভীর শ্রদ্ধা ভরে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেন তিনি। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদদের সকল বীর সেনাদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে জলবায়ুর বিরূপ প্রভাব আরও বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রোববার সকালে মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের যে পৌনঃপুনিকতা বাড়বে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৌনঃপুনিকতা মোকাবেলায়, এই প্রভাবটা মোকাবেলায় আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বাড়ানো দরকার। কি পরিমাণ বৃষ্টিপাত উজানে হচ্ছে, কতটুকুন কয়টা স্ট্রাকচার আছে আন্তর্জাতিক নদীগুলোর উপর, কতটুকুন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলো যদি আমাদের আগাম সতর্কতার সমঝোতা না থাকে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবেলা কিন্তু কষ্টকর হয়ে যাবে।
রপ্তানি বহুমুখীকরণে চামড়া খাতের বিশাল সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি না, এটা চামড়াটার একটা বড় একটা স্কোপ এবং তাদের নানাবিধ সম্ভাবনা আছে, সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা আলাপ করেছি। তাদের যে ট্যানারিটা শিফট করা হয়েছে সাভারে, সেটার আপনার এনভায়রনমেন্টাল প্ল্যানগুলো এবং তাদের অর্থায়ন এবং তাদের চামড়া যে সার্টিফিকেশন যেগুলো দরকার বাইরে যেতে হলে, এইগুলো নিয়ে আলাপ করি। মোট কথা আমরা চামড়া শিল্প এবং চামড়াজাত দ্রব্য ফুটওয়্যার থেকে শুরু করে সেটা সম্ভাবনা এবং এক্সপোর্ট, এটা যেন একটা বড় একটা এক্সপোর্ট সেক্টর হিসেবে পরিগণিত হয়, সেই ব্যাপারে আলাপ করি। অক্টোবর মাসের প্রথম 5 দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে $425 মিলিয়ন, যা গেল বছরের একই সময়ের চেয়ে 100 মিলিয়ন বেশি এসেছে। রোববার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে অক্টোবর মাসের 3 থেকে 5 তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে $177 মিলিয়ন, আর গেল বছরের অক্টোবরের প্রথম 5 দিনে এসেছে $325 মিলিয়ন। এছাড়া চলতি বছরের জুলাই থেকে অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে প্রায় $696 কোটি, যা গত বছরের একই সময় ছিল $523 কোটি। গত সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে $240 কোটি বেশি। বাজারের ডিমের অতিরিক্ত দামের লাগাম টানতে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 2,31,840 পিস ডিম আমদানি করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। রোববার বিকেলে বেনাপোল বন্দরে ডিমের চালানটি খালাস করা হয়। ডিমের চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এসব ডিম রপ্তানি করেছে ভারতের শ্রীলক্ষ্মী নারায়ণ ভান্ডার। বেনাপোল কাস্টমস হাউস জানায় বাংলাদেশের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে, সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিলও করেছে এবং সরজমিনে পরীক্ষা করে চালানটি খালাস করে দেওয়া হয়েছে। চীন থেকে জাহাজ কেনায় দুর্নীতি হলেও সংকট থাকায় প্রকল্প বাদ দেওয়া যাবে না। রোববার দুপুরে বিএসসির কার্যালয়ে এক মতবিনিময় সভায় কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা। বলেন, শিপিং কর্পোরেশনের উন্নয়নে বিদেশি বিনিয়োগকারীরা খোঁজা ও প্রকল্পের তথ্য দুদককে পাঠানো হবে। একটা টিম কিন্তু আমরা অলরেডি কাজ করছে, নেগোসিয়েশন মানে যেই প্রাইস বলেছে সেই প্রাইস থেকে আমরা ওই প্রাইসে রাজি হচ্ছি না, আমরা প্রাইস কমানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। এখন কে টাকা নিয়ে গেল কে গেল না এটা এখন বাইর করা মুশকিল। ডলার ছিল 90 টাকা না 95 টাকা, এটা হয়েছে। এখন এইটার তো ইনকোয়ারি হবে, কিন্তু প্রজেক্ট বন্ধ থাকলে জাহাজ তো আমি আর পাবো না। 2 বছরের মধ্যে শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হতে যাচ্ছে 2টি অয়েল মাদার ট্যাঙ্কার সহ 4টি জাহাজ, জানিয়েছে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক। দুপুরে বিএসসির কার্যালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জানান, গেল অর্থ বছরে বিএসসি নিট মুনাফা করেছে 246 কোটি টাকা। এটা অলরেডি ইআরডিতে আজকে চলে গিয়েছে, সকালে চলে গিয়েছে। আমরা এখন ইআরডির সাথে যোগাযোগ করবো। ইআরডি থেকে সিটকাতে গেলে এমবাসি হয়ে যদি ফাইনাল অনুমোদন সিটকা দিয়ে দেয়, আশা করছি 2 বছরের মধ্যে আমরা 4টা জাহাজ পাবো। সাভার পৌরসভার প্রশাসন নিয়োগের পর সড়ক মহাসড়ক থেকে ময়লা আবর্জনা অপসারণ শুরু করেছে। রোববার সকালে পৌরসভার প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের উপস্থিতিতে সড়ক থেকে বর্জ্য অপসারণ শুরু করেন। ঢাকা রিচা মহাসড়কের গেন্ডা সহ বিভিন্ন স্থানের ময়লার ভাগাড় অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে ফেলে রাখা ময়লা অপসারণের ফলে স্বস্তি ফিরেছে জনসাধারণের মাঝে। সম্প্রতি পৌরসভার কার্যক্রম ভেঙে পড়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। এতে নতুন করে গতি ফিরেছে নাগরিক সেবায়।
রাজধানীর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড প্রোগ্রাম 2024 অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শরিয়া ভিত্তিক এই কোম্পানির 1500 কর্মকর্তা, নানান জেলা থেকে আগত এজেন্ট ও ব্যাংক ম্যানেজার উপস্থিত ছিলেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবন বীমা জীবনের জন্য প্রয়োজন, বীমা পলিসি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বক্তারা বলেন, একটা সময় আসবে যখন দেশের প্রতিটি নাগরিককে জীবন বীমা বাধ্যতামূলকভাবে করতে হবে। তারা বলেন, সুদিনের সঞ্চয় দুর্দিনে পাবে, সোনালী লাইফ এই সুযোগ দেবে। এবং তার উৎসাহে আজকের এই প্রেমের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। খুদা হাফেজ। আজকে আপনাদের আজকের অনুষ্ঠানের আয়োজন সার্থক। বাংলাদেশ ব্যাংকের প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচির আওতায় তাৎক্ষণিক ঋণ পেলেন সুনামগঞ্জের কৃষক ও স্বল্প আয়ের মানুষ। দুপুরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংকের আয়োজনে জেলার 46 জন স্বল্প আয়ের মানুষ এবং কৃষকদের মধ্যে এই ঋণ বিতরণ করা হয়। পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক তানভীর এহসান সহ অনেকে। বক্তারা বলেন, ভূমিহীন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী 50,000 থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেওয়ার সুযোগ পেয়েছেন। লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে আবারও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া শনিবার রাজধানী বৈরুত সহ বেশ কয়েকটি এলাকায় দিনভর ইসরায়েলি হামলায় আরও 23 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন শতাধিক বাসিন্দা। এছাড়া লেবানন জুড়ে গেল 6 দিনের স্থল অভিযানে 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এমনকি হিজবুল্লাহর তৈরি 250 মিটারের একটি গোপন টানেল ধ্বংসেরও দাবি করেছে আইডিএফ। একই সঙ্গে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় কঠোর জবাব দিতে প্রস্তুত চলছে বলে জানিয়েছে দেশটি। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমাতে গাজায় ব্যবহৃত অস্ত্র ইসরায়েলের কাছে আরও বিক্রি না করার আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে মিত্রপক্ষের কারো সমর্থন না পেলেও লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননে চলমান আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনের গাজায়ও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনাবাহিনী। গৃহহীন ফিলিস্তিনিদের জাবালিয়া শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে বিমান থেকে ছোড়া হচ্ছে বিধ্বংসী বোমা। এদিন উপত্যকাটির 9 শিশুসহ অন্তত 17 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া মধ্য গাজায় একটি মসজিদে ইসরায়েলি বোমা হামলায় আরও 20 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক বাসিন্দা। এমন পরিস্থিতিতে ইসরায়েলে আরও কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই সহায়তা প্যাকেজে থাকছে MK-84 ও 82 মডেলের প্রায় 3000 ক্ষেপণাস্ত্র এবং 25টি যুদ্ধবিমান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 80 পুলিশ সদস্য আহত হয়েছেন। ইসলামাবাদের কাছে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন ইমরান খানের দল ক্ষমতায় থাকা উত্তর পশ্চিমাঞ্চলী খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী। র্যালি নিয়ে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে চাইলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা আরও কারাবন্দী ইমরান খানের মুক্তি দাবি করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, সরকার বিরোধী এই বিক্ষোভে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। ইসলামাবাদের নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। যদিও পাকিস্তানের তেহরিক ই ইনসাফ PTI এর দাবি, শান্তিপূর্ণ র্যালি করতে চেয়েছিলেন তারা। ভারতের মুম্বাইয়ের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের 2 শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে। মুম্বাই এলাকার সিদ্ধার্থ কলোনির একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় রোববার ভোর 5টার দিকে বাড়িটির নিচতলায় থাকা একটি ইলেকট্রনিক্স পণ্যর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় পরিবারটির সবাই দোতলায় ঘুমিয়েছিলেন। নিহতের মধ্যে 7 ও 10 বছর বয়সী দুটি শিশু আছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অর্থনৈতিক সংকট সমাধানে ভারতের কাছে আর্থিক সহায়তা চাইবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। অর্থের অঙ্কে সহযোগিতার পরিমাণ কত তা এখনও জানানো না হলেও কয়েকশো ডলারের ঋণের বোঝা রয়েছে মালদ্বীপের কাঁধে। রোববার ভারতে 5 দিনের সফর শুরুর আগে বিবিসিকে মুইজু বলেন, মালদ্বীপের উন্নয়নে অন্যতম অংশীদার ভারত। মালদ্বীপের আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল ভারত সরকার প্রতিবেশীর বোঝা কমাতে সংকট সমাধানের পথ খুঁজতে মালের পাশে থাকবেন বলে প্রত্যাশাও জানান মুইজু। বৈদেশিক রিজার্ভ 44 কোটি ডলারে নেমে আসায় বিপাকে আছে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি। সংকট নিরসনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সাহায্য নিতে নারাজ মালদ্বীপের প্রেসিডেন্ট। এই অবস্থায় ভারতের কাছ থেকে তহবিল পেলে বাড়বে রিজার্ভ। 1 বছর আগে নির্বাচন সামনে রেখে কড়া ভারত বিরোধী মন্তব্য করা মুইজুর কণ্ঠে এখন দিল্লির প্রতি অনেকটাই নরম। মালদ্বীপ থেকে ভারতের সেনা হটানো ছিল তার নির্বাচনী প্রচারণার কেন্দ্রে। নির্বাচনে জিতলেও পরবর্তীতে পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে ভারতের সাথে পারস্পরিক সমঝোতা ও বিভেদের অবসান চান মুইজু। লোকসভার পর বিধানসভা নির্বাচনেও প্রত্যাবর্তনের গল্প লিখতে যাচ্ছে কংগ্রেস। হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দাপটে শেষ হবার পথে বিজেপির 10 বছরের শাসন। 7টি সংস্কার বুথ ফেরত জরিপ বলছে রাজ্যের 90টির মধ্যে 55টি আসনে জয় পেতে পারেন কংগ্রেসের প্রার্থীরা। সরকার গঠনের জন্য প্রয়োজন 46টি আসন। প্রতিদ্বন্দ্বী বিজেপি পেতে পারে 27টি আসন। তবে পাঞ্জাব ও দিল্লিতে সরকার গঠন করলেও হরিয়ানার এখনও খাতা খোলার সম্ভাবনা নেই আম আদমি পার্টির। এদিকে বুথ ফেরত জরিপ বলছে কোন দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা না থাকায় ঝুলন্ত পার্লামেন্টের পথে জম্মু ও কাশ্মীর। বুথ ফেরত জরিপ বলছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স অ্যালায়েন্স জয় পেতে পারে কেন্দ্রশাসিত অঞ্চলটির 90টির মধ্যে 43টি আসনে। হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে 8 অক্টোবর। প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের রয়্যাল নেভির একটি নৌযানে আগুন ধরে যানটি ডুবে গেছে। সামোয়ার একটি দ্বীপের কাছে কোরাল প্রাচীরে আঘাত লেগে ডুবে যায় নৌযানটি। এতে 75 জন ক্রু সদস্য এবং যাত্রী ছিলেন। যদিও যাত্রীরা সবাই নিরাপদে আছেন, নৌযানটি সে সময় গবেষণার জন্য প্রশান্ত মহাসাগরে অবস্থান করছিল। আগুন লাগার কারণ এখনও অনুসন্ধান করা হচ্ছে। নৌযান মানা ওয়ানুই 2003 সালে তৈরি করা হয়। 2013 সালে নিউজিল্যান্ডে নৌবাহিনী এটিকে 6 কোটি ডলারে কিনে নেয়। মূলত সমুদ্রে তেল ও গ্যাসের মজুদ নিয়ে গবেষণা করে এই নৌযান। Well, tēnā koutou katoa, good morning everybody. And look, I think the main thing is nobody lost their lives, and that is বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা নিয়ে শঙ্কা জেগেছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কনুইয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন প্রোটিয়ার ব্যাটার। এ কারণে আইরিশদের সাথে তৃতীয় ওয়ানডে খেলা অনিশ্চিত তার। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ফিরে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ইনজুরির কারণে বারুমা বাংলাদেশের সিরিজ মিস করলে প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু 21 অক্টোবর থেকে। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।